৭০ বছর ধরে তাফালের তুষ হলো প্রাচ্য, লাভায় লাল শাক হয়ে গেল পূবের আকাশ, জেরুজালেম হয়ে গেল জল্লাদের জলসাঘর। উচ্চারিত লাইনগুলো লিখেছেন শহীদ উসমান হাদি। তিনি কবিতা লিখতেন সীমান্ত শরীফ নামে। তার কলম এবং কণ্ঠ দুটোই ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা জানব উসমান হাদির লেখা কবিতা সম্পর্কে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। আমার সঙ্গে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী শামসুদ্দোহা পাটোয়ারি। আছেন আরও একজন অতিথি, প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী মাহজাবিন মিতি। এই দুই গুণী আবৃত্তি শিল্পীর সাথে কথা বলবো। তারা উচ্চারণ করবেন শহীদ উসমান হাদির লেখা কবিতার শব্দাবলী। সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই শামসুদ্দোহা ভাইয়ের কাছে জানতে চাইব, শহীদ উসমান হাদির লেখা কবিতা পড়ার সময় আপনার কি মনে হয় এক অব্যক্ত যন্ত্রণার মুখোমুখি দাঁড়িয়ে আছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শহীদ ওসমান হাদির আত্মার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পাশাপাশি জুলাইতে যে আন্দোলন হয়েছে, যে সকল মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। একেবারেই সহজ করে বলতে গেলে দেখুন, আমাদের আন্দোলন পরবর্তী সময়গুলোতে অনেক মানুষের আমরা ভয়েস তো শুনতাম, তো ভয়েসগুলো তো মোটামুটি ভেসে আসতো কখনো টিভির স্ক্রিনে অথবা আমাদের মোবাইলে। সেই জায়গা থেকে প্রথম যেটা আমার মনে হতো যে ওসমান হাদির প্রথম দিকের যে কথাগুলো, তো মনে হতো যে ছেলেটা এত ক্ষুব্ধ কেন। তারপর এই ক্ষুব্ধতা আমরা যদি ভাবতাম যে হয়তোবা মানুষের কিন্তু দেখুন রাগের বহিঃপ্রকাশ কিন্তু ভিন্নভাবে হয়। রাগ হলে আপনি কাউকে মারতেও পারেন, আবার কথার মাধ্যমে বলে কিন্তু শেষ করতে পারেন। এটা আমি কখন বুঝতে পারলাম, ধরুন যে যখন ইলেকশনটা ডিক্লারেশন হলো, তারপর সে যখন ভোটে গেলেন, একটা জায়গা, আমি যে জায়গাটার নাম জানি না, সে ভোটের জন্য প্রার্থনা করছে, তার গায়ে পানি পড়লো এবং এটা কিন্তু একবার না, 3 বার। তারপরে কিন্তু ছেলেটি সহসে বলল, যাক ইচ্ছে হয়েছে মারুক, আরও মারুক, তাতে আমার কিছু আসে যায় না। এই যে আপনার একটা সারল্যতা, যে কেউ তার দিকে ময়লা পানি মারছে, তার ভিতরে কোনো রাগ বা ক্রোধের কোনো বহিঃপ্রকাশ নেই, এই বিষয়গুলো কিন্তু একটা মানুষকে আমাদের কাছে অনেক বেশি কাছে টেনে নেয়। এবং এই যে আপনি যে বললেন অমর তো আসলে কে হবেন? যার পদচিহ্নগুলো বা তার যে যাত্রাগুলো সে করেছেন, সেগুলো যদি আমার হৃদয়ের মানসপটে যদি গেঁথে যায়, তাহলে কিন্তু ওই মানুষটি আমার কাছে স্মৃতি হয়ে থাকবেন ভালোভাবে। তাহলে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই তার যে লেখা, যেগুলো আমি পড়েছি, 4-5টা কবিতা পড়েছি, লেখার মধ্যেও আমি বলবো যে অসম্ভব সুন্দর শব্দের গাঁথুনি। সবচেয়ে যে বিষয়গুলো আমরা আবৃত্তি শিল্পীরা চেষ্টা করি যে আবৃত্তিযোগ্য কিনা অনেকে বলে, আমি বলবো যে আবৃত্তিযোগ্যের বাইরে শব্দের গাঁথুনি এবং অনেক বেশি গভীরতা রয়েছে কবিতার মধ্যে। এটা অনেক বেশি ভালো লেগেছে। আমার বিশ্বাস যে ওর লেখাগুলো দর্শকদেরও ভালো লাগবে। তাহলে এবার আপনার কণ্ঠে উসমান হাদির লেখা একটি কবিতার আবৃত্তি শুনবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি প্রথমেই যে কবিতাটা পড়তে চাই উসমান হাদির লেখা, আগুন কি আলো নয়, লিখেছেন। ওয়েস্টফেলিয়া এলো আধুনিকতা, ইউনিভার্সাল ডিক্লারেশনে মানবাধিকার। পশ্চিমা সূর্যে এলো রেনেসার রূপসী রোদ, কলোনিতে আলোকায়ন এলো কিরণের নামে। তারপর তো শুধু সাম্য, মৈত্রী আর স্বাধীনতা। প্রিন্স অফ ওয়েলসে ঘোষণা হলো গণহত্যা গিলে খাবে না দুনিয়ারে আর। অতঃপর হলোকাস্টের হাঁপড় নিভায়ে শান্তির সুনামি আনলো আটলান্টিক সভ্যতা। এরপর ৭০ বছর ধরে তাফালের তুষ হলো প্রাচ্য, লাভায় লাল শাক হয়ে গেল পূবের আকাশ, জেরুজালেম হয়ে গেল জল্লাদের জলসাঘর। সভ্যতার এ শত শতাব্দীতে গাজায় বারুদ নাচে উদ্দাম বিমানে, সহস্র সংসার হয়ে যায় প্রকাশ্য হিরোশিমা। চাম্বল পাতার মতো উড়ে যায় শিশুদের প্রাণ। মায়েরা খুলি কুড়িয়ে জোড়া দেয় ছিন্ন ভিন্ন মাথা, রক্তের ফিনকিতে ছিঁড়ে যায় আজরাইলের খাতা। এই কবিতার শেষ লাইনটা যখন আমি শুনলাম, ছিঁড়ে যায় আজরাইলের খাতা, আমাদেরকে
গাজার কথাই মনে করিয়ে দেয়। অবশ্যই। তাহলে এবার আমি মিতি আপুর কাছে আসি। মিতি আপু, আপনি তো ওসমান হাদির কয়েকটি কবিতা পড়েছেন। তার কবিতার কোন লাইনটি পড়ার সময় আপনার বাকরুদ্ধ হয়ে গিয়েছে? প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি সময় টিভিকে এরকম একজন কবির কবিতাকে সবার সামনে তুলে ধরার জন্য। আসলে ওনার বেশি লেখা আমার পড়া হয়নি, 4-5টা কবিতা পড়েছি। আমার প্রতিটা কবিতাতেই আমার মনে হয়েছে অনেক গভীরতা রয়েছে, শব্দের অনেক, ভাইয়া যেটা বললেন, সুন্দর গাঁথুনি আমরা যেটা খুঁজতে চেষ্টা করি। তো এরকম একটি কবিতার লাইন আমার খুব পড়ার পর আমার মনে হয়েছে যে অনেক গভীরতা আছে। একটা লাইন ছিল, কাফনের কাপড় ছাড়া আর কোনো পর্দা নেই এখন। কথাটার সাথে এতটা সত্যতা খুঁজে পাই আমাদের জীবনের। এই লাইনটা পড়ার পর আমি আসলেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে কতটা গভীর তার চিন্তা ভাবনা। এবং আরেকটি কবিতা যেটা আমাকে খুব টেনেছে, তার মাকে নিয়ে লেখা। সেই কবিতার ভাষাগুলো আমার কাছে চমৎকার মনে হয়েছে। তাহলে এবার আমরা মিতি আপুর কণ্ঠে মাকে নিয়ে লেখা সেই কবিতাটি শুনব। পাঠ করছি মায়ে মরণের ছবি আঁকে। কবরটা হবে কোনখানে? কে পড়াবে জানাজা আমার? আমরে পাইলে মা এই কথাই বলে, বাড়ির মসজিদটা কি আর আবাদ হবে না? বেশি মানুষ এক করিস না, তয় খোদে যার মায়েরে খবর দিস। তোর বাপ যখন বাড়িতে আইতো না, কত রাত যে সে আমারে পাহারা দিছে। আমার দাফন হইয়া গেলে তুই থাকবি আরো, সবাই যাবার পরও পড়তে থাকবি ইয়াসিন আর রহমান। হাত তুলে আল্লাহরে কবি, মায়ের প্রশ্ন সহজ করো হে খোদা দয়াবান, মায়ের প্রশ্ন সহজ করো। মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না, মায়েদের দেহেও একদিন বার্ধক্য আসে। কোমরটা নুয়ে পড়ে রুকুর মতন, সুরমায় ছেয়ে যায় চোখের উঠোন। মায়েরা অমর নয়, এ আমি জানি। মায়ের প্রেসক্রিপশনটা আমার বড় আপন। আব্বার দেয়া হাতের বালা, পিতলের পানের থালা, এমনকি তার নামাজের সেই ভাঙা চৌকিটাও। হঠাৎ ভাবি, মা না হয় আমার সাথেই মরল, নিদান কালেও চুমু খাইয়া আমার গলায় ধরল। আমি চাইছি না মা 100 বছর বাঁচুক, শুধু চাই নুয়ে নুয়ে হলেও মা তার মাটির চুলায় আর কটা দিন রাঁধুক, পাতিল খুঁজে কলিজাটা আমার পাতেই দিক। সংসারে মা তো একটা অদৃশ্য ঐশী সুতো, মাকুসার মতো সেই সুতোটা আর কটা দিন বাঁধুক, মাকুসার মতো সেই সুতোটা আর কটা দিন বাঁধুক। অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ মিতি আপু। দোহাবের কাছে একটি কথা আমি জানতে চাইব, ওসমান হাদির এই কাব্য সত্তাকে ছড়িয়ে দিতে বা এই প্রজন্মের কাছে তুলে ধরতে আবৃত্তি শিল্পীরা কী ভূমিকা পালন করতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে বইটার তো আপনার প্রথম যে এডিশনটা এটা শেষ হয়ে গেছে, দ্বিতীয় এডিশনটা আসলে বাজারে যখন যাবে, আজকে আমরা যখন পড়ছি সময় টেলিভিশনে, তা আমি মনে করি তো এটাও তো সময় টেলিভিশনের একটা অনেক বড় একটা উদ্যোগ, যে একজন মানুষকে শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে ডেকেছেন। আমরা হয়তো বা 2টো কবিতা পড়ছি বা 4টা কবিতা পড়ছি, এর মাধ্যমে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী জেনে যাবে, বিশাল বা যারা আবৃত্তির সাথে জড়িত রয়েছেন, সংস্কৃতির সাথে যারা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, তারা তো জানবেন ওর লেখা লেখাগুলো সম্পর্কে। সেই লেখাগুলো আমি মনে করি অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এবং এটা শুধু আবৃত্তি শিল্পী না, আমি মনে করি যে যারা ধারণ করেন জুলাই বিপ্লবকে, প্রত্যেকের ঠোঁটে ঠোঁটেই থাকবে কণ্ঠস্থ হয়ে। তাহলে আপনার কণ্ঠে ওসমান হাদির লেখা আরেকটি কবিতার আবৃত্তি শুনব।
ওসমান হাদির এই লেখাটি আমার ভালো লেগেছে অনেক বেশি। আমায় ছিঁড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিক ইরিগল, শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকাল হ্রদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্ত রসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এ দোজকি যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের। হে ঈগল, চিল ও ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা, তোমরা F-35 এর মতো, MiG-29 এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার রান, থান, চক্ষু, কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি সুর খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও। কবিতাটির প্রতিটি শব্দে যেন বিপ্লবের ঘ্রাণ মিশে আছে এবং দোহাবের কণ্ঠে সেই বিপ্লবী ফুটে উঠেছে। আমরা আবারও মিতি আপুর কাছে আসছি। মিতি আপু, আপনার কণ্ঠে আমরা শুনবো ওসমান হাদির লেখা আরেকটি কবিতা। পড়ছি বিয়ারের সন্ধ্যা। তুমি বললে বন্যার মতো অবজ্ঞা পেলাম, তাও কেমন করে পড়ে থাকি পায়, কি নির্লজ্জের মতো। তবুও পাই না কখনো একরত্তি সাড়া। আমি গুম হয়ে যাব যেদিন, ফ্যাসিবাদের আষাঢ়ে ভেসে উঠবে লাশ। আমার উদ্যত মুখ পড়ে রবে তোমার পায়। ভাবো, ভালোবাসা ভেসে আছে বস্ত্রহীন শেকলবিহীন। বেয়ারির সেই সন্ধ্যায় নিয় শোধ ইচ্ছে মতন। তোমারই সাদা ওড়নায় করিও দাফন ছেঁড়া ঘাসে। কাফন ছাড়া আমাদের আর কোনো পর্দা নেই এখন। কাফন ছাড়া আমাদের আর কোনো পর্দা নেই এখন। না পাপ, না উপেক্ষা। তোমার ভাঁজ ভাঙা ন্যাপথলিন ঘ্রাণে ফিরিয়ে দেব সেদিন সব অবজ্ঞার সাড়া। তার আগেই কেন মরে যেতে চাও প্রিয়? তোমার কিসের এত তাড়া? তার আগেই কেন মরে যেতে চাও প্রিয়? তোমার কিসের এত তাড়া? ওসমান হাদির কবিতায় মৃত্যুর কথা বারবার এসেছে এবং বিপ্লবও ফুটে উঠেছে। এবার আমরা দোহাবাইয়ের কণ্ঠে শুনব ওসমান হাদিকে নিয়ে লেখা একটি কবিতা। যেহেতু বিপ্লবের কথা বললেন, দেখুন মৃত্যুর কথা বলেছেন, বিপ্লবের কথা বলেছেন। ছোট্ট করে বলি যে ও কিন্তু, জানি না মানুষ জেনে যায় কিনা তার মৃত্যুর বিষয়টা, ও কিন্তু বলেছিল যে আমি মরে গেলে আমার সন্তানের দিকে খেয়ালটা রাখবেন। আমি একজন বাবা, আমি মনে করি যে একজন বাবা হিসেবে এটা খুবই স্পর্শকাতর এবং হৃদয়ের ভেতরে রক্তক্ষরণ হবার মতো একটি কথা। এবার যেটা পড়ছি যে তাকে নিজে লিখেছেন কবিতাটি, হুসাইন আলমগীরের লেখা লাল চোখ। প্রিয় গুলবাহার,
ফুলকে কখনো কাঁদতে দেখেছ? প্রিয় পুত্রকে হারিয়ে মা যেভাবে কাঁদে, হ্যাঁ আমি দেখেছি। নদীর গহীনে নদী, সমুদ্রের অতলে সমুদ্র ভেঙে চুরে খান খান। নক্ষত্রের চোখে নীল জল শ্রবণের উল্লাস দেখেছি আমি। হেমলক পান করে আকাশকে নীল হয়ে যেতে দেখেছি নির্বাক। আমি আকাশকে ক্রমাগত নত হতে হতে মাটি স্পর্শ করতে দেখেছি সিজদায় অবনত মানুষের মতো। গুলবাহার পাহাড় ভেঙে পড়তে দেখেছ গুড়া গুড়া হয়ে মিশে যেতে? উত্তাল নদী ও সমুদ্রকে শীতল পাটির মতো শুয়ে পড়তে দেখেছি আমি। পাখিদের ঝাঁক ডানা গুটিয়ে নিয়ে পাথর হয়ে ভেসেছিল নিথর বাতাসে। আজন্ম প্রবাহে অভ্যস্ত বাতাস কি ভীষণ কষ্টে চলাচল ভুলে গিয়ে জমাট বরফ জড়ো হয়েছিল আমার ফুসফুসে। আমি নিঃশ্বাস নিতেও ভুলে গেছি। রোদের নিঃশ্বাসে দলা দলা মেঘ বাষ্প হয়ে মিশে গেছে চোখের কোণায়। আমি কাঁদতে পারিনি। প্রিয় গুলবাহার, আমি এভাবে বাংলাদেশকে স্তব্ধ হয়ে যেতে দেখিনি কখনো। আমি দেখলাম বেগুনি আকাশ, সমুদ্রের নীল জল একাকার হয়ে গেল। আমি দেখলাম ফুল, পাখি ও প্রকৃতি প্রচণ্ড লজ্জায় নত হয়েছিল। আমি দেখলাম পাখির ঝাঁকের মতো কোটি কোটি মানুষ ঢাকার পথে হেঁটে গেল। আমি দেখলাম কঠিন প্রাণ সৈনিক জ্বলন্ত মোমের মতো গলে গেল। আমি দেখলাম সংসদ ভবনের সবুজ আঙ্গিনা ক্রমাগত সাদা হয়ে গেল। মাছির চোখের মতো কোটি কোটি চোখ ক্রমাগত লাল হয়ে গেল। চিবুক গড়িয়ে বুকের গহীন থেকে কষ্টগুলো চিৎকার করতে করতে বাতাসকে ভারী করে তুলল। পরম শ্রদ্ধায় পুরো বাংলাদেশ তার সম্মুখে দাঁড়িয়ে গেল। কে সে মহান পুরুষ? কে সে মহান পুরুষ যার মহত্বের কাছে বিনীত হলো সমগ্র বাংলাদেশ, এমনকি আমিও। অসাধারণ কবিতা এবং অসাধারণ আবৃত্তি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় টেলিভিশনের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে শহীদ ওসমান হাদির কবিতার আবৃত্তি শোনানোর জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং পাশাপাশি আবারও বলছি শেষ করবার আগে সময় টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের একটি আয়োজন করবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বললাম এবং সেই সঙ্গে আবৃত্তিও শুনলাম। আমাদের সাথে ছিলেন বাংলাদেশের দুজন আবৃত্তি শিল্পী ও আবৃত্তি সংগঠক শামসুদ্দোহা পাটোয়ারি এবং মাহজাবিন মিতি। আমরা চেষ্টা করেছি শহীদ ওসমান হাদির কলমের আর্তনাদকে কণ্ঠে নেয়ার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ওসমান হাদি হয়তো তার সব কথা বলে যাওয়ার সময় পাননি, কারণ তার আগেই ঘাতকের বুলেট তার তাজা প্রাণ কেড়ে নিয়েছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন।